প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের ত্রিকোণমিতি অর্থাৎ 8.2 অনুশীলনী সম্পূর্ণ বেসিক বিষয়গুলো আলোচনা করব। আমরা চেষ্টা করব আজকে একটা পার্টি আসলে এই সম্পূর্ণ বেসিক গুলো আলোচনা করা। পরবর্তী পার্ট থেকে আমরা সমাধান ক্লাসগুলো চলে যাব। তো এখানে বেসিক বিষয়গুলো বুঝতে গেলে আমাদের কিছু কিছু জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রথমেই আদর্শ কোণ। কত কত ডিগ্রিকে আমরা আদর্শ কোণ বলে থাকি এবং সেটা আসলে ডিগ্রিতে কত এবং সেটা রেডিয়ানে কত, এই বিষয়গুলো আমাদের দরকার হবে। তো আমরা এখানে একটা ছক করে দিই। দেখো এখানে হচ্ছে ডিগ্রিতে, আর সেই ডিগ্রিটাকে আমরা যখন রেডিয়ানে নিয়ে আসবো তখন রেডিয়ানের ক্ষেত্রে আদর্শ কোণ কত রেডিয়ান। তো প্রথমেই দেখো 0 ডিগ্রি, তোমরা জেনারেল ম্যাথে করেছো যে 0 ডিগ্রির মান থাকে, তারপরে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। হ্যাঁ, এই এই বিষয়গুলো যেগুলো থাকে এগুলোই হচ্ছে আমাদের আদর্শ কোণ। তো 0 ডিগ্রি যখন হয় এটাকে রেডিয়ানে আমরা বলবো হচ্ছে 0 রেডিয়ান। আচ্ছা, এরপর যেটা আমাদের 30 ডিগ্রি, হ্যাঁ, ষাটমূলক পদ্ধতিতে যেটা 30 ডিগ্রি, সেটা বৃত্তীয় পদ্ধতি অর্থাৎ রেডিয়ানের ক্ষেত্রে π/6 রেডিয়ান। তো একটা জিনিস মাথায় রাখবে যে পাই রেডিয়ান, এটা আমরা আগেও 8.1-এ করিয়েছি যে পাই রেডিয়ান মানে হচ্ছে কত, 180 ডিগ্রি। তো এখানে অনেকের একটা ভুল ধারণা থাকে যে পাই এর মান মনে হয় 180 ডিগ্রি, এটা কিন্তু না। পাই এর মান হচ্ছে 3.1416, কিন্তু আমরা যখন এই যে এরকম যখন π/6 এরকম রেডিয়ান থাকবে, হ্যাঁ, আমরা যদি এটা রেডিয়ানেই রাখি, হ্যাঁ, যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে পায়ের মানটা বসাতে হবে 3.1416। আর যদি আমি এখানে হুট করে দেখো পায়ের জায়গায় 180 বসিয়ে দিই, তাহলে এটা কিন্তু ডিগ্রি এককে চলে যাবে। যেমন এখানে দেখো উপরে যদি পায়ের জায়গায় 180 বসাও ভাগ 6, তাহলে এই যে ভাগ করলে কিন্তু 30 ডিগ্রি চলে আসবে। এরপর আসছে আদর্শ কোণ হচ্ছে 45 ডিগ্রি। তো 45 ডিগ্রির ক্ষেত্রে হ্যাঁ রেডিয়ানে হবে এটা π/4। তো ওই একই বিষয়, এখানে পায়ের জায়গায় যদি আমরা 180 বসাই, তাহলে 180-কে 4 দিয়ে ভাগ দিলে এই 45 চলে আসবে। আচ্ছা, এরপর আসছে হচ্ছে 60 ডিগ্রি। হ্যাঁ, আদর্শ কোণ এরপরের ধাপটা হচ্ছে 60 ডিগ্রি, যেটা হচ্ছে π/3। এখানে ওই একই বিষয়, পায়ের জায়গায় যদি আমরা 180 বসাই, তাহলে 180-কে 3 দিয়ে ভাগ দিলে দেখো 60 আসে। তারপর আসছে আদর্শ কোণ 90 ডিগ্রি। এই 90 ডিগ্রির ক্ষেত্রে আমরা যদি রেডিয়ানে আসি তাহলে এটা হবে π/2। যেহেতু পাই হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 ভাগ 2 করলে এই যে আমরা 90 ডিগ্রি পাবো। আমাদের দুটো সাইডই কিন্তু প্রয়োজন হবে। এরপর আসো 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান সরাসরি। এরপর আর দুটো আমরা দেবো, সেটা হচ্ছে 270 ডিগ্রি। তো এই 270 ডিগ্রি যে মানে সেটা হচ্ছে আমরা যদি ভেঙে এইভাবে দেখাই যে 3 × 90, তাহলে সেক্ষেত্রে দেখো 90-র ক্ষেত্রে আমরা দেখলাম যে π/2 হয়। তো এটাকে আমরা রেডিয়ানে আনলে যেটা হবে, এটা কিন্তু এখনো ডিগ্রিতে আছে। হ্যাঁ, রেডিয়ানে আনলে দেখো 3টা বাইরে রেখে 90-র বদলে আমরা যদি π/2 লিখি, π/2, তাহলে এটা গুণ করলে এটা 3π/2, 3π/2 রেডিয়ান। তো এটা হচ্ছে 270 ডিগ্রির ক্ষেত্রে আমরা যদি কখনো 3π/2 দেখি, আমরা বুঝবো যে এটা 270 ডিগ্রি। আর সমস্যা হলে এখানে 3 গুণন পায়ের মানটা 180 ডিগ্রি বসিয়ে /2 লিখে যদি ক্যালকুলেশন করো তাহলে 270-ই আসবে। এরপর হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি মানে হচ্ছে দেখো 4 × 90, 4 × 90 ডিগ্রি। তাহলে 90-র ক্ষেত্রে আমরা দেখেছি π/2, তাহলে 4 গুণন π/2। এই 2 দিয়ে 4-কে কাটলে 2 হয়, তাহলে এটা হচ্ছে 2π। তো আমরা 2π রেডিয়ান এটাকে বুঝবো যে আমাদের ডিগ্রির ক্ষেত্রে 360 ডিগ্রি। তো এই একটা বিষয় আমরা এখান থেকে শিখে নিলাম। এরপর আসি আমরা সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত, যেটা জেনারেল ম্যাথেও তোমরা করেছো। তো সূক্ষ্ম কোণ মানে হচ্ছে যে 0 ডিগ্রির চেয়ে বড় হতে হবে ডিগ্রির ক্ষেত্রে থিটার মানটা। থিটাকে আমরা যদি সূক্ষ্ম কোণ ধরি তাহলে 0 ডিগ্রির চেয়ে বড় হতে হবে, আর 90 ডিগ্রির চেয়ে বা এক সমকোণের চেয়ে ছোট হতে হবে। আর রেডিয়ানের ক্ষেত্রে এটাই আমরা বলবো যে 0 ডিগ্রি মানে কি ছিল, 0 রেডিয়ান। তো এই 0 রেডিয়ানের চেয়ে থিটার মানটা বড় হতে হবে। আর 90 ডিগ্রি মানে আমরা দেখলাম যে π/2। তো এটাই হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণের শর্ত, সূক্ষ্ম কোণ। তো এই সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তোমরা জানো যে ত্রিকোণমিতিক অনুপাত মোট 6টা আছে, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। তো এগুলোর যে অনুপাত, এটা আমরা জেনারেল ম্যাথেও করেছি, যেখানে আমরা দেখা গেছে বিপরীত বাহু, সন্নিহিত বাহু, অতিভুজ দিয়ে করেছিলাম। তো একই এখানেও সেটাও করা যায়। এখানে হচ্ছে যে হায়ার ম্যাথের বই আমাদের লম্ব
অতিভুজ, ভূমি এইভাবে দেয়া আছে। আমরা দুটোই আসলে আলোচনা করে দেব। তো প্রথমত যেটা সেটা হচ্ছে যে সাইন থিটা। তো সাইন থিটার যে সূত্র সেটা হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। তো আমরা দেখো একটা সমকোণী ত্রিভুজ পাশে এঁকে দিই। এই যে একটা কোণকে আমরা দেখো সমকোণ তৈরি করলাম, এটা যে কোনো একটা নাম দিলাম, ধরো বি, এটা এ আর এটা সি, তাহলে এবিসি আমাদের একটা সমকোণী ত্রিভুজ। তো এই যে সমকোণ যেটা বি কোণ, তার এই বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। এই বাহুটা কেন বিপরীত হলো? বি কোণের, যে বি কোণের সাথে এই বাহুটার কোনো টাচ নেই, তাহলে সমকোণের বিপরীত বাহুটার নাম হচ্ছে অতিভুজ। আর ঠিক আমরা যদি হচ্ছে যে এই লম্ব ভূমি এগুলো দিয়ে পড়ি, তাহলে আমাদের যেটা জানতে হবে যে এখানে দুইটা সূক্ষ্মকোণ আছে, যে এটা একটা এটা একটা। হুম তো সেক্ষেত্রে সূক্ষ্মকোণ কেন? যে একটা ত্রিভুজের তিনটা কোণের যোগফল যেহেতু 180 ডিগ্রি হয়, তো এই একাই যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুইটার একটাও কিন্তু 90-র সমানও হবে না, 90-র চেয়ে বড় হবে না, অর্থাৎ ছোট হবে। এবং এই দুটোর যোগফলও কিন্তু আবার 90 হবে, তাহলে এই দুটোর যোগফল 90 আর এটা 90 মিলে টোটাল তিনটা মিলে 180 হবে। তাই বলে এই দুটো যে সবসময় সমান হতে হবে 45 করে তা না, 30, 60, 50, 40 এরকম হতে পারে, মানে ছোট বড় হতে পারে, কিন্তু অবশ্যই সেই দুটো কোণ সূক্ষ্মকোণ হবে। তো আমরা এই এ কোণ আর সি কোণ যে কোনো একটাকে যদি থিটা ধরে নেই, যে এটা আমাদের থিটা কোণ, তো তোমাদের এই জায়গায় যেটা মনে রাখতে হবে যে যে সূক্ষ্মকোণটাকে তুমি থিটা ধরলে, এটা বা এটা, এই থিটা কোণের বিপরীত বাহুটাকে লম্ব হিসেবে করতে হবে। বিপরীত বাহু লম্ব। তো আমি যদি এইটাকে থিটা কোণ ধরি, তাহলে এর বিপরীত বাহু দেখো এবি, এই এবি বাহুটাকে আমরা লম্ব বলবো। হ্যাঁ, আর থিটা কোণের সাথে সংশ্লিষ্ট মানে যুক্ত বা সন্নিহিত বলা হয় যে বাহুটা থাকে থিটা কোণের সন্নিহিত, মানে হচ্ছে কানেক্টেড, সন্নিহিত বাহুটা হচ্ছে ভূমি। তো দেখো এই থিটা কোণটার সাথে এই বাহুটাও কানেক্ট আছে, এইটাও কানেক্ট আছে, কিন্তু অতিভুজ অতিভুজই, অতিভুজ কখনো ভূমিও হবে না, লম্ব হবে না। তাহলে এই থিটা কোণটার সাথে সংশ্লিষ্ট বাহু হচ্ছে এইটাকে ধরবো, এটাকে আমরা বলবো ভূমি। একইভাবে আমি যদি এই সূক্ষ্মকোণটাকে দেখো এখন থিটা ধরি, তাহলে এই থিটা কোণটার যে বিপরীত বাহু অর্থাৎ বিসি, তখন আমরা এটাকে বলবো লম্ব। আর এই থিটা কোণের সাথে সংশ্লিষ্ট বা যুক্ত যে বাহুটা, সেটা এটাও হতে পারে এটাও হতে পারে, কিন্তু এটা যেহেতু অতিভুজ, এটা বাদ দিয়ে যেটা থাকবে এটাকে আমরা বলবো ভূমি। তো এটাই কিন্তু আমরা জেনারেল ম্যাথে এই জিনিসটাই হচ্ছে যে সাইন থিটা সমান বিপরীত বাহু বাই অতিভুজ এইভাবে করেছিলাম, তো সেইভাবে আমরা করতে পারবো। যদি আমার এইটা থিটা কোণ হয়, তাহলে কিন্তু বিপরীত বাহুটা দেখো এই যে এ বি, এটি কিন্তু এখানে লম্ব হিসেবে আসছে, আর অতিভুজ তো আছেই। হ্যাঁ, তো একইভাবে আমরা এখানে যদি কস থিটা লিখি, কস থিটার সূত্র হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। আর আমরা জেনারেল ম্যাথে যেটা পড়েছিলাম কস থিটা সমান হচ্ছে আহ তাহলে এটা আগে ক্লিয়ার করি যে এইটা যদি আমার থিটা কোণ হয়, তাহলে ভূমি কোণটা হবে এই থিটা কোণের সাথে এই যে সন্নিহিত মানে যুক্ত যে বাহুটা, অর্থাৎ এইটা। হ্যাঁ, এটাও যুক্ত বাহু, কিন্তু এটা অতিভুজ আলাদাই। তাহলে এইটা হচ্ছে আমার ভূমি, আর অতিভুজ হচ্ছে এসি। আমরা পাশে একটু লিখে দিই যে এখানে সাইন, এটা যখন আমরা সাইন থিটা নিলাম তখন লম্ব হয়েছিল এই থিটার বিপরীত বাহুটা লম্ব, অর্থাৎ এ বি বাই এখানে অতিভুজ ছিল এসি। আর কস থিটার ক্ষেত্রে আমাদের হবে ভূমি হচ্ছে আমাদের এইটা থিটা কোণের সাথে যেটা যুক্ত বাহু, অর্থাৎ বিসি ভাগ অতিভুজ হচ্ছে এসি। ঠিক আমরা জেনারেল ম্যাথেও যখন পড়েছিলাম এটা আমরা তখন পড়েছিলাম যে সন্নিহিত বাহু কস থিটা সমান হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ। তো সন্নিহিত বাহু মানে হচ্ছে থিটা কোণের সাথে সংশ্লিষ্ট বা যুক্ত যে বাহুটা, এটাই হচ্ছে সন্নিহিত বাহু, যেটা এক্ষেত্রে আমরা ভূমি হিসেবে বলছি। তো এরপর দেখো ট্যান থিটা। ট্যান থিটা সমান হচ্ছে লম্ব ভাগ ভূমি। তো তোমরা একটা সূত্র নিশ্চয়ই জানো যে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। আমি যদি সাইন থিটা আর কস থিটার সূত্রটা জানি, তাহলে ট্যান থিটা কিন্তু আমার মুখস্থ না করলেও চলে। কিভাবে দেখো, আমি যদি বের করে দেখাই যে ট্যান থিটা সমান সাইন থিটা ভাগ কস থিটা। তো এই সাইন থিটার জায়গায় যদি আমরা এটা বসাই যে লম্ব ভাগ অতিভুজ, তারপরে এই যে এই বড় টানটা অর্থাৎ এটা একটা ভাগ চিহ্ন দিলাম, কস থিটার জায়গায় আমরা যদি এটা বসাই ভূমি ভাগ অতিভুজ, ভূমি বাই অতিভুজ।
তো দেখো এই উপরেও একটা ভগ্নাংশ, নিচেও একটা ভগ্নাংশ, মাঝখানে এইটা বড় টানটা হচ্ছে একটা ভাগ। তো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি যে ভাগ থাকলে গুণন চিহ্ন দিয়ে উল্টায় দিতে হয়। আমরা প্রথমে এইটা যদি লিখি যে লম্ব বাই অতিভুজ, সংক্ষেপে লিখলাম, গুণন, এটা উল্টায় দিলে দেখো অতিভুজ উপরে যাবে আর ভূমিটা নিচে আসবে। এখানে উপর নিচ অতিভুজ অতিভুজ কাটা গেলে লম্ব বাই ভূমি, এটাই দেখো এই যে ট্যান থিটার সূত্র। সো আমি এইটাকে যদি সূক্ষ্মকোণ ধরি তাহলে ট্যান থিটার সমান হবে এই থিটার বিপরীত বাহুটা হবে লম্ব, আর ভূমি হচ্ছে থিটার সাথে যে যুক্ত বাহুটা। তো এইখানে আমরা বলবো এ বি ভাগ ভূমি হচ্ছে বিসি। আর এই তিনটা জানা থাকলে আসলে আর কিছুই লাগে না, কেননা আমরা জানি যে কোসেক থিটা হচ্ছে সাইনের জাস্ট উল্টো, অর্থাৎ এখানে অতিভুজটা যাবে উপরে আর লম্বটা আসবে নিচে। সো অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা যদি এটা দিয়ে দিতে চাই তাহলে এসি চলে যাবে উপরে আর এ বি আসবে নিচে। আচ্ছা, একইভাবে কসের উল্টো হচ্ছে সেক। আমরা সেক থিটা সমান এইটা জাস্ট উল্টায় দেবো, অতিভুজ যাবে উপরে, অতিভুজ বাই নিচে হবে ভূমি, অর্থাৎ এসি থাকবে উপরে আর ভূমি হচ্ছে বিসি। আমরা এইটাকে থিটা থিটা বা সূক্ষ্মকোণ হিসেবে ধরছি। যদি এটা দিয়ে ধরি তাহলে আমরা তখন এটা যদি থিটা হয় তাহলে থিটার বিপরীত বাহু এটা হবে লম্ব, আর থিটার সাথে যুক্ত যে বাহুটা অতিভুজ বাদে এটাকে তখন ভূমি হিসেবে করতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে কট। কট হচ্ছে ট্যানের উল্টো, অর্থাৎ এখানে ভূমি থাকবে উপরে আর লম্ব আসবে নিচে। সো ভূমি হচ্ছে আমাদের বিসি আর লম্ব ছিল এবি। এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত, এটা আমাদের অবশ্যই কিন্তু অঙ্কে দরকার হবে। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা জিনিস দরকার হবে, সেটা হচ্ছে আমরা একটা অক্ষ এঁকে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। আমরা গ্রাফে যেভাবে করি, ধরো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। তো এটা হলো এক্স, এটা মূলবিন্দু ও, আর বাম পাশে হচ্ছে এক্স ড্যাশ, আর এই দিকটা হচ্ছে আমাদের ওয়াই ও, নিচে হচ্ছে ওয়াই ড্যাশ। তো এক্ষেত্রে আমরা দেখো চতুর্ভাগ, এটা আমরা একটু পরেও দেখবো যে এই এই অংশটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ। এখানে দেখো 4টা ভাগে ভাগ হয়েছে, 1 2 3 4। তো এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, আর এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেতে হবে। ঘড়ির কাঁটা দেখো এই দিকে ঘোরে, আমরা এইখানে প্রথম চতুর্ভাগ থেকে এই দিকে যাব, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তাহলে এই অংশটা হচ্ছে এই যে এই স্পেসটা দ্বিতীয় চতুর্ভাগ। তারপরে এই যে ফাঁকা জায়গাটা এটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগ, আর এই অংশটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। ওকে, আমরা এখন যে কাজটা করব এখানে, যে এই প্রথম চতুর্ভাগে, এটা আমরা একটু পরে আরো ডিটেলস দেখবো। এই প্রথম চতুর্ভাগে আমাদের হচ্ছে যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত, সবাই কিন্তু প্লাস হয়। হ্যাঁ, সেগুলো আমরা ডিটেলস একটু পরেই দেখবো। তো আপাতত আমরা দেখো এই চতুর্ভাগে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি এইভাবে। তো এইটাকে আমরা ধরলাম যে এটা যেহেতু সমকোণ, তাহলে এই দুটোই হচ্ছে সূক্ষ্মকোণ, তো আমরা এইটাকে থিটা সূক্ষ্মকোণ হিসেবে ধরছি। তাহলে এখন দেখো এইখানে আমি যদি একটা সি বিন্দু নামকরণ করি, তোমরা সবসময় এই জিনিসটা মাথায় রাখবে, এটা এমসিকিউ গুলোতেও লাগবে, যে এই যে থিটার সাথে যে যুক্ত বাহুটা, এটাও যুক্ত, কিন্তু এটা যেহেতু অতিভুজ, অতিভুজকে আর দিয়ে প্রকাশ করা হয়। আর এইদিকে যেটা ভূমি, অর্থাৎ থিটার সাথে যে সংশ্লিষ্ট বাহু, ভূমিটাকে এক্স। এটা কিন্তু প্রায় আমাদের দরকার হবে। আর এই যে থিটার যে বিপরীত বাহুটা, এটাকে আমরা একটু আগে বললাম যে লম্ব হিসেবে করতে হয়, তো এটাকে আমরা ওয়াই হিসেবে ধরবো, লম্ব। তাহলে এই যে সি বিন্দুটা, এর স্থানাঙ্ক কি হবে, আমরা গ্রাফে বসালে কিন্তু এইভাবেই যাই। প্রথমে ধরো যে 3 4 এরকম একটা স্থানাঙ্ক আছে, আমরা প্রথমে দেখি যে এটা প্লাস মান, তাহলে মূল বিন্দু থেকে আমরা এরকম ডান দিকে 3 ঘর সরে আসি। তারপরে এটা যদি প্লাস হয় তাহলে উপরে যাই 4 ঘর, আর মাইনাস হলে নিচে যাই। আবার এটা যদি মাইনাস থাকে তাহলে কিন্তু মূল বিন্দু থেকে বাম দিকে যেতে হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে দেখো এখানে এই এতটুকু অংশ যেহেতু আমরা এক্স ধরলাম ভূমিটা, তাহলে এক্স হবে, মানে সি এর স্থানাঙ্ক হবে কত, এক্স। আর এই দিকটা দেখো উপরে গেলাম, তাহলে এটা হচ্ছে এই যে ওয়াই, এক্স কমা ওয়াই। এই একটা বিষয়, এটা কিন্তু একটা বেসিক বিষয় এখানে। তো এটা থেকে আমরা কিন্তু অনেক কিছু পাবো।
তো এখানে আমরা দেখো যদি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি তাহলে এই যে এটা হচ্ছে আমাদের অতিভুজ, হ্যাঁ, অর্থাৎ ওসি, অথবা এখানে আমরা একটা এ নামকরণ করলে ভালো হবে, এসি, যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। তাহলে এই অতিভুজের উপরে স্কোয়ার সমান, আমরা পিথাগোরাসে জানি যে অপর দুই বাহুর উপরে স্কোয়ারের যোগফল, অর্থাৎ এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমাদের প্রায় কিন্তু প্রয়োজন হবে। এখান থেকে আমরা যদি আর এর মান বের করি তাহলে স্কোয়ারটাই পাশে রুট ওভার হয়ে যাবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে অনেকে ভাবে যে স্কোয়ার রুট মনে হয় ক্যান্সেল হবে, তা না, যোগ বিয়োগ থাকলে আসলে ক্যান্সেল হয় না। এখানে যদি এরকম গুণন আকারে থাকে তাহলে কিন্তু আমরা স্কোয়ার রুট ক্যান্সেল করে, হ্যাঁ, শুধুমাত্র এক্স ওয়াই লিখতে পারি বর্গমূল করে, কিন্তু এই অবস্থায় আমাদের এটি রাখতে হবে। তো এটা হচ্ছে আমাদের অতিভুজ, অর্থাৎ আর এর একটা সূত্র হিসেবে কাজ করবে। তো এরপরে এখানে ত্রিকোণমিতিক অভেদাবলী অর্থাৎ সূত্র, তিনটা আমাদের স্কোয়ারের সূত্র আছে, সেই তিনটা দরকার হবে। ত্রিকোণমিতিক অভেদ, অভেদ মানে হচ্ছে মানে দুই পক্ষের মান হচ্ছে সমান। আমরা জানি যে প্রতিটা সূত্রই, বীজগাণিতিক যত সূত্র আছে সবগুলোকে কিন্তু অভেদ বলা হয়। আমরা এই যে বীজগণিতে যে বর্গের সূত্রগুলো পড়ি, যে কোনো সূত্র, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই প্রতিটা একটা করে অভেদ। আর প্রতিটা অভেদ যেহেতু একটা সমীকরণ, যার কারণে আমরা দেখো অভেদ চিহ্ন আসলে এরকম তিনটা দাগ হয়। তো অভেদও একটা যেহেতু সমীকরণ, যার কারণে সমীকরণের যে সমান চিহ্ন থাকে আমরা এখানে সমান চিহ্ন ইউজ করে করতে পারি। তো এটার বিষয়টা হচ্ছে যে তুমি এখানে এ আর বি এর যে কোনো মান যদি ধরে লেফট হ্যান্ড সাইডে বসিয়ে এটা ক্যালকুলেশন করে যা পাবে সেই মানটাই যদি রাইট সাইডে বসাও তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হবে, এটাকেই বলা হয় অভেদ। তো যাই হোক, এখানে আমরা তিনটা সূত্র পাবো আরো, সেটা হচ্ছে সাইন স্কোয়ার, এটা কখনো এ বি সি দিয়েও থাকে, আমরা থিটা দিয়ে দেখাচ্ছি, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এইখান থেকে দেখো আরো কত ভেরিয়েশন আসবে, সেগুলো অঙ্কে প্রয়োজন হবে। যেমন আমি যদি কস স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিই, এটা হচ্ছে আমাদের মেইন অভেদ বা সূত্র। তাহলে এখান থেকে দেখো সাইন স্কোয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার আমি যদি এটা ভাবি যে কস স্কোয়ারটাই আমি এই পাশে রাখলাম, তাহলে কস স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ারটা এবারে গিয়ে মাইনাস হয়ে যাবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এগুলো জেনারেল ম্যাথ তোমরা পড়েছো। কোন একটা অঙ্কে হয়তো এরকম আছে আমাদের এটা লিখতে হবে, অথবা এটা আছে এটা লিখতে হবে অঙ্কের প্রয়োজনে, এটা আছে এটা লিখতে হবে, এটা থেকে এটা লিখতে হবে, এরকম বিভিন্ন বিষয় আছে। তো মূল সূত্রটা মাথায় রাখলেই আসলে এত সমস্যা হয় না। 2 নম্বর, 2 নম্বর যেটা, সেটা হচ্ছে আমরা বিভিন্ন ভাবে লিখতে পারি। ধরো কোসেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার, বইয়ে মনে হয় এটা এই পাশে মাইনাস করে দেখিয়েছে, একই বিষয়। তো এটা থেকে এটা হচ্ছে মূল সূত্রটা, এখান থেকে আমরা বিভিন্ন ভেরিয়েশন যদি করতে চাই তাহলে একটা হচ্ছে কট স্কোয়ারকে এই পাশে আনতে পারি মাইনাস করে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, তাহলে ওয়ানটা এই পাশে থাকলো। তো কোনো একটা অঙ্কে দেখো আমাদের এরকম একটা ফিগার আসছে, আমরা তার বদলে কিন্তু চট করে 1 বসাতে পারবো। তো এরকম বিষয় এখানে ধরো যে 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে সেক স্কোয়ার, সেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটা হচ্ছে আমরা মেইন হিসেবে ধরে এখানে ট্যানটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে ভেরিয়েশনটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তো আরো একটা করা যায় যে ওয়ানটাকেই দেখো এই পাশে আনা যায় এখানে, যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান হচ্ছে কট স্কোয়ার থিটা, এটাও কিন্তু লেখা যায়। একইভাবে এখানেও আমরা যদি ওয়ানটাকে দেখো এই পাশে আনি তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান ট্যান স্কোয়ারটা যদি এই পাশে থাকে তাহলে এগুলো প্রতিটি একটা করে সূত্র, মূল সূত্র থেকে আসলে সাব সূত্রে যাওয়া, এটি বিষয়। তো এরপর আমরা চলে আসি এই যে অক্ষের বিষয়টা আমরা আরো একটু ক্লিয়ার করব। চারটা যে আমাদের চতুর্ভাগ আছে, এখানে হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, আর এই দিকটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। তো এইসব ক্ষেত্রে দেখো এখানে আমাদের এইটা যে প্রথম চতুর্ভাগ, আর এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ, এই অংশটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, আর এইটা হচ্ছে এই পুরো স্পেসটা চতুর্থ চতুর্ভাগ। আচ্ছা, এখন
দেখো আমি এইখান থেকে যাত্রাটা শুরু হয়, এটা হচ্ছে প্রারম্ভিক রশ্মি বলা হয়। এইখান থেকে এখানে রেখে আর একটা রশ্মি যখন এইভাবে ঘোরা শুরু করে, তো এইদিকে যখন ঘোরে তখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে এটা হচ্ছে প্লাস ধনাত্মক কোণ। আর যখন এই দিকে ঘোরে তখন হচ্ছে ঋণাত্মক, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে মাইনাস কোণ। তো আমরা আগে প্লাস কোণটাই শিখি। তো এইখান থেকে এই যে প্রথম চতুর্ভাগের যে সীমানা রেঞ্জ, হ্যাঁ, এইটা আমরা বলবো এইভাবে যে থিটার মানটা হবে 0 ডিগ্রির, 0 ডিগ্রির চেয়ে বড়, মিনিমাম ধরো 1 ডিগ্রি 2 ডিগ্রি এরকম। যদি 1 ডিগ্রি বা ধরো 3 ডিগ্রি, তাহলে এটা একটা আদি রশ্মি। এইখান থেকে আমি যদি এরকম একটা রশ্মি আঁকি, তাহলে এই যে কোণটা হবে, এটা ধরো 5 6 7 যত ডিগ্রি হোক, তাহলে এটা 0-র চেয়ে বড় হলো, তাহলে এটা কিন্তু প্রথম চতুর্ভাগে থাকবে। আর 90 ডিগ্রির চেয়ে ছোট হতে হবে, কেননা যখন আমি এই পুরো এই পর্যন্ত যাব, এটা হচ্ছে 90 ডিগ্রি, তার চেয়ে মিনিমাম একটু হলেও ছোট হতে হবে। এই প্রথম চতুর্ভাগে থাকার শর্ত হচ্ছে ডিগ্রির ক্ষেত্রে এটা। আর যদি রেডিয়ানে হয়, তাহলে 0 ডিগ্রি মানে হচ্ছে 0, রেডিয়ানকে সি দিয়ে লেখা হয় এইভাবে। তো 0 রেডিয়ানের চেয়ে থিটার মানটা বড় হতে হবে। আর 90 মানে আমরা শিখেছি যে রেডিয়ানের ক্ষেত্রে এটা π/2, কেননা এই পাই রেডিয়ান মানে 180, এখানে যদি 180 বসাও, 180/2 দিলে 90 আসবে। তো এই শর্তগুলো কিন্তু দরকার হবে, এই ধরনের শর্ত দেখলে আমরা বুঝবো যে এটা প্রথম চতুর্ভাগে আছে। আচ্ছা, তাহলে এইখান থেকে এই স্ট্রেট এই বরাবর আসলে ডিগ্রির ক্ষেত্রে আমরা বলবো 90 ডিগ্রি। হুম। আর হচ্ছে যে রেডিয়ানের ক্ষেত্রে আমরা এটাকে বলবো π/2 রেডিয়ান। ওকে, এখন এই দ্বিতীয় চতুর্ভাগে আসতে গেলে কি হবে দেখো, এটা এই পর্যন্ত আসলে 90, তো 90-র চেয়ে যখন একটু বড় হবে, আবার যদি এই পর্যন্ত চলে আসে, তাহলে এটা কিন্তু 180 ডিগ্রি হবে। তাহলে 180-র চেয়ে ছোট হবে, আর এই যে 90-র চেয়ে একটু হলেও বড় হতে হবে। তাহলে এই চতুর্ভাগের যে শর্ত, সেটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে এই থিটার মানটা বড় হতে হবে, আর 180 ডিগ্রির চেয়ে ছোট হতে হবে। এবার আমরা এই জায়গাটা যদি রেডিয়ান বসাই, তাহলে 90-র বদলে আমরা লিখতে পারি π/2 রেডিয়ান। থিটার মানটা তাহলে π/2 রেডিয়ানের চেয়ে বড় হতে হবে। আর 180 মানে আমরা জানি যে পাই রেডিয়ান। হ্যাঁ, এই তাহলে এই সীমানার মধ্যে যদি থাকে, সেটা ডিগ্রিতে হলে এটা, আর রেডিয়ানে হলে এটা, এটা আমরা দেখে বুঝতে পারবো যে এটা দ্বিতীয় চতুর্ভাগে আছে। আচ্ছা, তাহলে দেখো এইখান থেকে ঘুরে এই পর্যন্ত আসলে কত, এই যে 180, অথবা রেডিয়ানের ক্ষেত্রে পাই রেডিয়ান। তো যখন এটা ক্রস করে আসবে, অর্থাৎ 180 ডিগ্রির চেয়ে বড় হবে, আর এটা ঘুরে কিন্তু এই পর্যন্ত আসলে 270 ডিগ্রি হবে, কেননা প্রতিটা একটা করে 90, 90, যে 90 প্লাস 90 180, হ্যাঁ, আরো 90 যোগ করলে 270। তার মানে 270-এর চেয়ে একটু ছোট হতে হবে, আর 180-র চেয়ে বড় হতে হবে, তাহলে তৃতীয় চতুর্ভাগে অবস্থান করবে। তাহলে ডিগ্রির ক্ষেত্রে সীমানাটা হচ্ছে এরকম যে 180 ডিগ্রির চেয়ে থিটার মানটা বড় হতে হবে, কারণ 180 হলে এই এই পর্যন্ত আসবে, এই যে ঘুরে, তার চেয়ে বড় হতে হবে। আর 270 ডিগ্রির চেয়ে ছোট হতে হবে, তাহলে এই তৃতীয় চতুর্ভাগে থাকবে। একইভাবে এটা যদি আমরা রেডিয়ানে বলতে চাই শর্তটা, তাহলে 180-র বদলে আমরা লিখতে পারি পাই রেডিয়ান। তাহলে এই পাই এর চেয়ে থিটার মানটা বড় হতে হবে। আর আমরা প্রথম দিকে দেখিয়েছি 270 ডিগ্রি মানে হচ্ছে 3π/2। তো এই বিষয়টা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে থাকার শর্ত। আচ্ছা, এরপর চতুর্থ চতুর্ভাগে আসতে গেলে দেখো 270 ডিগ্রির চেয়ে বড় হতে হবে থিটার মানটা, তাহলে 270 ডিগ্রির চেয়ে বড়। আর এটা পুরো এই পর্যন্ত আসলে 360 হবে, তার চেয়ে একটু হলেও ছোট হতে হবে, 360-এর চেয়ে ছোট। এটা যদি আমরা এখন রেডিয়ানে দেখাই, তাহলে 270 মানে হচ্ছে 3π/2, এত রেডিয়ানের চেয়ে থিটার মানটা বড় হবে। আর 360 ডিগ্রি মানে হচ্ছে 2π, এই 2π এর চেয়ে ছোট হতে হবে। তো এইটা আমাদের জরুরি। তো এই দাগটা এইখানে আমরা বরাবর যেমন 90 ডিগ্রি দিলাম, যেটা π/2 রেডিয়ান, তাহলে এই বরাবর আমরা কি দেবো, যে ডিগ্রির ক্ষেত্রে বলবো 180 ডিগ্রি, এই রেখাটা। হ্যাঁ, আর এটা আমরা রেডিয়ানের ক্ষেত্রে বলবো পাই রেডিয়ান। তারপরে এই যে এই এই যে দাগটা আছে অক্ষরেখার, এটাকে আমরা বলবো হচ্ছে 270 ডিগ্রি। আর এটা রেডিয়ানের ক্ষেত্রে আমরা বলবো 3π/2। এরপর সে যদি পুরো ঘুরে দেখো এই পর্যন্ত আসে, তাহলে এই রেখা বরাবর যেটা, সেটাকে আমরা বলবো 360 ডিগ্রি। আর রেডিয়ানের ক্ষেত্রে 2π। এইভাবে কোণটা যদি পুরো দেখো ঘুরে এই পর্যন্ত আসে, তাহলে সেটা হবে এটা। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। এখন এখানে কিছু কিছু শর্ত দেয়া থাকবে, যেটা ধরো যে আমরা এরকম একটা শর্ত দেখাই, যে এইখানে 0 রেডিয়ান মাঝে দেখো থিটা দেওয়া হয়েছে, 0 রেডিয়ানের চেয়ে বড় থিটার মানটা।
আর এইখানে দেওয়া আছে পাই। হ্যাঁ, পাই রেডিয়ান দিয়ে বলেছে যেটা আসলে এই থিটাটা কোন চতুর্ভাগে থাকবে। অঙ্কে কিন্তু আমাদের এগুলো প্রয়োজন হবে। তো রেডিয়ানে যদি সমস্যা হয় চট করে তোমরা এটা ডিগ্রিতে ভাবো যে 0 রেডিয়ান মানে কি 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রির চেয়ে থিটার মানটা বড়। আর পাই মানে হচ্ছে পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি। তো এই সীমানাটা দেখো যে 0 ডিগ্রির চেয়ে বড় আর 180-র চেয়ে ছোট। তাহলে 0 ডিগ্রির চেয়ে বড় কি 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি, এরকম 90 ডিগ্রি পর্যন্ত যে কোনো যদি হয় তাহলে তারা এই এখানে থাকবে। কিন্তু আবার এখানে শর্ত দেওয়া আছে 180-র চেয়ে ছোট। তাহলে এই ঘুরে এই পর্যন্ত আসলে সেটা হবে 180, তার চেয়ে ছোট। তার মানে এইটা আমরা বলবো যে প্রথম দ্বিতীয় যে কোনো এই যে প্রথম চতুর্ভাগ আর দ্বিতীয় চতুর্ভাগ এই দুই চতুর্ভাগ মিলে কিন্তু এই সীমানাটা হবে। ভালো করে দেখো যে এখানে বলেছে 0-র চেয়ে বড় আর 180-র চেয়ে ছোট। ফিক্সড করে যেহেতু কোনো বলেনি যে যদি বলে দিত 170 ডিগ্রি তাহলে আমরা বুঝতাম যে এটা দ্বিতীয় চতুর্ভাগে হবে, কেননা প্রথম চতুর্ভাগে কিন্তু 90 সর্বোচ্চ। হ্যাঁ, আর এখানে সর্বোচ্চ কত 180, তাহলে এটা যেহেতু 170 তাহলে এখানে কিন্তু সীমানাটা এমন করে দেওয়া আছে যে 0-র চেয়ে বড় 180-র চেয়ে ছোট। তাহলে সেই মানটা কিন্তু প্রথম চতুর্ভাগ আর দ্বিতীয় চতুর্ভাগ এই এই দুই চতুর্ভাগের মধ্যেই অবস্থান করবে। তো এরপরে এটা দেখো রেডিয়ান দিয়ে যদি আরো দেওয়া হয়, আমরা আরো একটু দেখাই তোমাদের। ধরো 0 রেডিয়ানের চেয়ে থিটার মানটা বড় আর এখানে বলা হলো 3π/2 রেডিয়ানের চেয়ে ছোট। এখন যদি বলা হয় যে থিটাটা কোন চতুর্ভাগে আছে, হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে যদি ডিগ্রিতে নিয়ে যাই, এটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে থিটার মান দেখো 0 ডিগ্রির চেয়ে বড় আর এটা মানে হচ্ছে বুঝতে সমস্যা হলে এখানে 180 বসাও, তাহলে 3 × 180/2, তাহলে এটা হচ্ছে 90 270 ডিগ্রি। তাহলে 270 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে 0-র চেয়ে বড় 270-এর চেয়ে ছোট। তাহলে দেখো 0-র চেয়ে বড় কিন্তু এইদিকে থাকবে। আর এই যে এই ঘরে আসলেও যেহেতু এখানে 180 পর্যন্ত আছে তাহলে এটাও পড়বে। সেক্ষেত্রে এইখানেও কিন্তু চলে আসবে। অর্থাৎ প্রথম দ্বিতীয় আর তৃতীয় চতুর্ভাগ মিলে হবে এটার অবস্থান। প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগ। আচ্ছা, এরপর আছে দেখো এরকম π/2 মাইনাস থিটা। এরকম যদি বলা হয় যে এটা কোন চতুর্ভাগে থাকবে, তাহলে এখানে চট করে তুমি যদি পায়ের জায়গায় 180 বসিয়ে 180/2 মানে 90, হ্যাঁ, অর্থাৎ এটার ভ্যালু হচ্ছে 90 মাইনাস থিটা। তো এটা আমরা চট করে বুঝতে পারবো যে এখান থেকে ঘোরা শুরু করলে দেখো 90 মানে এটা, আর মাইনাস মানে কিছু হলেও ব্যাক করে এখানে আসবে, তার মানে প্রথম চতুর্ভাগে থাকবে এটা প্রথম। এরপর কখনো যদি আমরা এরকম দেখি যে π/2 প্লাস থিটা, এইখানে থিটা কোন চতুর্ভাগে থাকবে, তাহলে এটা মানে হচ্ছে কি 90, অর্থাৎ 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে এটা দেখো দ্বিতীয় চতুর্ভাগে যাবে কিভাবে। এই যে এই অংশটা হচ্ছে 90 প্লাস মানে কি থিটা মানে সূক্ষ্মকোণ, অর্থাৎ এটা ক্রস করবে না, কারণ এতটুকু অংশ কিন্তু প্রতিটাই 90 করে। তাহলে প্রথমে দেখো এই যে 90 ডিগ্রি গেল এই পর্যন্ত, তারপরে প্লাস থিটা সেটা এই ঘরেই থাকবে, অর্থাৎ এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে। একইভাবে আমরা যদি এরকম দেখি যে পাই প্লাস থিটা এইটা, তাহলে পাই মানে হচ্ছে 180 ডিগ্রি প্লাস থিটা। তাহলে দেখো এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসলে 180 প্লাস থিটা, তার মানে এই ঘরে আসবে, অর্থাৎ এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করবে। তৃতীয়। তারপর কখনো যদি এরকম দেখি যে 3π/2 মাইনাস থিটা এটা, তো আমরা এইভাবে যদি বুঝি 3π/2 যে আমরা এখানে লিখেছিলাম, তাহলে এইখান থেকে ঘুরে দেখো এই পর্যন্ত আসবে। যদি মাইনাস থিটা হয় তাহলে ব্যাক করে আবার এখানে আসবে, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে অবস্থান করবে। কিন্তু এখানে যদি প্লাস থাকে আবার যে 3π/2 প্লাস থিটা, তখন কি হবে, এটা মানে কিন্তু 270 ডিগ্রি। সো এই 90 90 180 270 প্লাস হলে কিন্তু আবার এই ঘরে চলে যাবে, হ্যাঁ, যেটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। এগুলো তেমন একটা জটিল না, অঙ্কে ঢুকলে আমরা আরো বিষয়গুলো বুঝবো। তো এমন যদি হয় যে 2π-থিটা এইটা কোন চতুর্ভাগে আছে, তাহলে 2π মানে দেখো 360 ডিগ্রি। তাহলে এইখান থেকে ঘুরে এই পর্যন্ত আসলো,
যদি তারপরে প্লাস থাকে তাহলে প্রথম চতুর্ভাগে যাবে, মাইনাস হলে ব্যাক করে হচ্ছে যে চতুর্থ চতুর্ভাগে থাকবে। সো এটা মাইনাস থাকলে এখানে আমরা বলবো চতুর্থ চতুর্ভাগ, কিন্তু 2π প্লাস থিটা হলে এটা আবার ঘুরে হচ্ছে প্রথম চতুর্ভাগে চলে যাবে। এখন আমরা একটু ঋণাত্মক কোণগুলো সম্পর্কে ধারণা নেব। এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। তো এইটা ধারণা নেওয়ার আগে আমাদের নর্মালি দেখো ঋণাত্মক সংখ্যা মাইনাস সংখ্যাগুলো সম্পর্কে বুঝতে হবে। প্লাসের ক্ষেত্রে সমস্যা হয় না, যেমন +5 দেখো 3 এর চেয়ে বড়, এটা আমরা সবাই বুঝি। কিন্তু যখনই এরকম হবে যে -5 আর এখানে দেখো -3, হ্যাঁ, তখন কিন্তু ব্যাপারগুলো উল্টো হয়ে যায়। মানে সংখ্যাটা আসলে যত বড়, হ্যাঁ, মানে চিহ্ন ছাড়া সংখ্যাগত ভাবে যে সংখ্যাটা বড়, মাইনাস থাকলে সেই কিন্তু তখন ছোট হয়ে যায়। অর্থাৎ এখানে -3টাই কিন্তু বড়, এই যে ফাঁকার দিকটা বড় রাখতে হয়, এটা ছোট। তো এই বিষয়টা জানা থাকলে আমাদের মাইনাস মানগুলো নিয়ে সমস্যা হবে না। তো এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, আর এই সাইডটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ। তো মাইনাস কোণ হতে গেলে দেখো ঘড়ির কাঁটার দিকে করতে হয়, অর্থাৎ এইখানে আদি রশ্মিটা যে এখানে আছে একে রেখে আর একটা রশ্মি কিন্তু এই দিকে ঘোরা শুরু করবে। সো এইদিকে যখন ঘুরবে এই পর্যন্ত আসলো, এটা কিন্তু -90 আমরা ধরবো। তাহলে এই সীমানার মধ্যে অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে, তাই বলে কিন্তু এটা প্রথম চতুর্ভাগ হবে না, চতুর্ভাগের নামটা আগের মতোই থাকবে। তো এখানে যে সীমানাটা সেটা হচ্ছে দেখো -90 ডিগ্রির চেয়ে থিটার মানটা বড় হবে আর 0 ডিগ্রির চেয়ে ছোট হবে, এটা ডিগ্রিগত ভাবে। আচ্ছা, -90 চেয়ে কেন বড় হবে সেটা যদি বলি, যে এই পর্যন্ত আসলে দেখো সে -90 হবে, -90 এই রেখা বরাবর টাচ পেলে। তো এটাকে আমরা রেডিয়ানে বললে -π/2 রেডিয়ান। আচ্ছা, বিষয়টা এরকম যে যদি এমন হয় যে -89 ডিগ্রি বা -80 ডিগ্রি, তো এই যে একটু আগে যেটা দেখালাম যে -90 আর -80, এই দুটোর মধ্যে -80টাই কিন্তু বড়, -90টা ছোট। তার মানে এখানে এই জন্যই বলা হয়েছে যে -90 চেয়ে বড় হতে হবে থিটার মানটা, কেননা -80 ডিগ্রি কোণ হলে কিন্তু এখানেই থাকবে সেটা, কেননা এখানে -90 সর্বোচ্চ মানে শেষ সীমানা। এই ব্যাপারটা একটু উল্টো উল্টো লাগলেও জিনিসটা বুঝে নিতে হবে। তো একইভাবে এইখানে যখন এইভাবে ঘুরে দেখো এইখানে আসবে, হ্যাঁ, তাহলে এই কোণটাকে আমরা -180 ডিগ্রি বলবো, 180 ডিগ্রি, যেটা রেডিয়ানের ক্ষেত্রে আমরা বলবো -π রেডিয়ান, এটা। তো সেক্ষেত্রে এখানে প্রতিটা শর্তই কিন্তু একটু দেখতে উল্টো উল্টো লাগবে, কিন্তু আমরা যদি ওই ব্যাপারটা বুঝি যে মাইনাস দিয়ে থাকলে আসলে সংখ্যাটা যত ছোট সেই কিন্তু তত বড় হয়। তো ওকে, এখন আরেকটা জিনিস আমাদের এখানে দরকার হবে, সেটা হচ্ছে কোন চতুর্ভাগে ত্রিকোণমিতিক কোন অনুপাতগুলো প্লাস হয় আর কোনগুলো মাইনাস হয়, এটা। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয়, আর এটা চতুর্থ চতুর্ভাগ। তো এখানে দেখো অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কিছু কিছু মুখস্থই রাখতে হবে। এখানে অনেক চ্যানেলেই তোমরা দেখবে এরকম সূত্র কিছু আছে, যেমন অল স্টুডেন্টস টেক, কেউ বলে কেয়ার, কেউ কেমিস্ট্রি, মানে একটা সি দরকার এই কারণে, এটা একটা ছন্দ আর কি। অল স্টুডেন্টস টেক কেয়ার, অর্থাৎ এখানে দেখো এই অল যেটা বলা আছে তার মানে এই প্রথম চতুর্ভাগে, হ্যাঁ, যে আমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে এখানে সবাই প্লাস হবে, ধনাত্মক ঘুরে ঘুরে যদি এখানে আসে, তাহলে সেগুলো যেটাই হোক না কেন সবগুলোই অল অল প্লাস। অর্থাৎ সাইন, কস, যে 6টা আছে মোট কথা, ট্যান, তারপরে হচ্ছে কোসেক, সেক, কট, হ্যাঁ, এরা সবাই কিন্তু এখানে প্লাস হবে। যেমন বিষয়টা আমি যদি একটু ক্লিয়ার করি, ধরো সাইন 190 ডিগ্রি এই কোণটা। তো এটা আমরা পরবর্তী 8.3-এ আরো ডিটেলস আছে, যে এটাকে আমরা প্রথমে এইভাবে ভেঙে নিই যে সাইন 90, 90টা একটু পরে লিখলে সুবিধা হয়, যদিও গুণ সমস্যা না, 2 গুণন 90,
তাহলে কত হলো 180 যোগ আরো 10, মানে এই জায়গাটা যেন একটা সূক্ষ্ম কোণ আছে 90 চেয়ে ছোট, তাহলে 180 যোগ 10। তাহলে এটা আমরা পরের অধ্যায়ে গিয়ে শিখবো যে এখানে n গুণন 90 প্লাস বা মাইনাস থিটা এরকম একটা ফরম্যাটে নিয়ে আসতে হয়। তো এই n এর মানটা যদি জোড় হয়, হ্যাঁ, তাহলে এই সাইনটা পরিবর্তন হয় না। তো আমরা যেহেতু ওখানে এখনো যাইনি এই জন্য জোড় সংখ্যায় দিলাম, কেননা পরিবর্তন হলে আবার কি হবে সেগুলো পরে 8.3 আমরা শিখবো। তো যাই হোক, এখন আমরা দেখবো যে এই ঘরে কিভাবে আসছে। দেখো এখানে 2 বার 90, তারপরে +10, তাহলে এইখান থেকে ঘোরা শুরু হবে। যেহেতু প্লাস কোণ আছে তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এইদিকে যাবে। 2 বার 90 মানে দেখো এই যে 190, 290, তারপরে মাইনাস হলে এই ঘরে ব্যাক করবে, প্লাস হলে এই ঘরে, তাহলে এইটা দেখো তৃতীয় চতুর্ভাগে আসছে। তখন আমরা হিসাব নিকাশ করবো যে এখন এই যে সূত্রটা আমরা দেবো যে সাইন এই ঘরে আসলে আসলে প্লাস হয় না মাইনাস হয়। তো এই ঘরে আসতে গেলে কি হচ্ছে দেখো, 190, 290, 390, 490, 490 প্লাস কিছু একটা সূক্ষ্মকোণ। তাহলে আমরা সেরকম যদি একটা কোণ তৈরি করি, ধরো 4 গুণন 90, তাহলে 4 শূন্য শূন্য 4 নং 36, 360, ধরো যোগ আরো 10, তাহলে 370 ডিগ্রি। ধরো এখানে সাইন 370 ডিগ্রি ছিল। তো এটাকে আমরা এইভাবে ভেঙে নিলাম যে 4 গুণন 90, তাহলে 360 যোগ 10, 370 ডিগ্রি। তো এই 370 ডিগ্রি কোণটা সে যখন এইখান থেকে ঘোরা শুরু করলো, 4 বার 90 হলে 1 2 3 4, যেহেতু +10, 10 মানে একদম 90 পর্যন্ত, 90 নিচ পর্যন্ত সূক্ষ্মকোণ পর্যন্ত এই ঘরে থাকবে +10। তাহলে এখানে যেহেতু সবাই প্লাস, হ্যাঁ, তাহলে এর মানটা কিন্তু প্লাসই থাকবে। এরকম এই জায়গায় তুমি এখন এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের যে কোনো একটা দিলেই কিন্তু, যেহেতু তারা এই প্রথম চতুর্ভাগে আসবে, এই চতুর্ভাগে সবাই প্লাস হয়। আচ্ছা, এরপরে দ্বিতীয় চতুর্ভাগের যে হিসাবটা, এটা হচ্ছে এই যে স্টুডেন্টস এর যে এসটা আছে, হ্যাঁ, এই এস দিয়ে আসলে সাইনকে বোঝানো হয়েছে। আর সাইনের সাথে আমরা জানি সম্পর্কিত হচ্ছে কোসেক। সো এই দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে সাইন আর কোসেক এরা যদি কখনো এরকম করে ঘুরে এই চতুর্ভাগে আসে, তাহলে এরাই শুধুমাত্র এই দুটোই প্লাস হবে। আর বাকি অন্য যে কেউ, আরো যে বাকি 4টা ত্রিকোণমিতিক অনুপাত থাকলো, তারা যদি ঘুরে এই ঘরে আসে তাহলে সেটা মাইনাস হবে। এরপর এখানে টেকের যে টি, হ্যাঁ, টিতে হচ্ছে ট্যান, আর এর সমার্থক যেটা আছে সেটা হচ্ছে কট। তাহলে ট্যান আর কট এরা শুধুমাত্র এই তৃতীয় চতুর্ভাগে প্লাস হবে, বাকি অন্য যারাই আসবে তারা মাইনাস হয়ে যাবে। আর চতুর্থ চতুর্ভাগে হচ্ছে এইখানে এই যে কে আর এর যে সিটা, হ্যাঁ, এটা মানে হচ্ছে কস, আর কসের উল্টো আমরা জানি যে সেক। তাহলে কস আর সেক এরাই শুধুমাত্র চতুর্থ চতুর্ভাগে প্লাস থাকবে, আর বাকি অন্য যেই আসুক না কেন সেটা মাইনাস হয়ে যাবে। যেমন আমরা একটা উদাহরণ জাস্ট একটু দেখাতে চাই। ধরো আমি একটা ট্যান নিলাম। ট্যান, আমরা যেহেতু জোর বিজোরের বিষয়টা এখনো শিখিনি, যার কারণে সেটা আমরা একটু অমিট করে রাখছি। ট্যান ধরো যে এই ঘরে তো প্লাস, কিন্তু আমি ট্যানকে এমন ভাবে নিয়ে যাব যে সে 190, 290, 390, 190, 290, তাহলে 2 গুণন 90, 180 প্লাস ধরো 10। আচ্ছা, এটা 10 দিলে আবার দেখো এই ঘরে চলে আসবে, আমরা এমন একটা দিই যেটা মাইনাস আসবে। ধরো কস, কসের সাথে এমন একটা কোণ দেবো আমরা যে এমন আসে 2 গুণন 90 প্লাস 20 ডিগ্রি। তো এটা কত হয় 180, 180 যোগ 20, 200। ধরো কস 200 ডিগ্রি। তাহলে এটাকে আমরা এইভাবে ভেঙে নেব যে মানে 90-র গণিতক আকারে লিখতে হয় 2 গুণন 90 প্লাস 20। তো এটা আমরা আগেই বলেছি যে 8.3-এ যায় তোমরা শিখবা যে এখানে বিজোড় যদি কোনো আছে তাহলে কসটা কিন্তু মানে প্রতিটাই পরিবর্তন হয়, এবং সেটা পরিবর্তন হলে কি থেকে কি হয় সেটা আমরা আগে বলছি না। তো এখানে জোর হলে পরিবর্তন হয় না, সেজন্য আমি ইচ্ছে করে জোর দিলাম। তো এই কস 200 ডিগ্রি যদি ঘোরা শুরু করে, তাহলে এইখান থেকে ঘুরলে দেখো 2 বার 90, যে 190 আর 190, তার মানে 180 গেল, আর প্লাস 20, তাহলে 20 হলে কিন্তু এর মধ্যেই থাকবে, যেহেতু এখানে 90 পর্যন্ত আছে। তাহলে সে কস কিন্তু ঘুরে এসে দেখো তৃতীয় চতুর্ভাগে পড়লো। তাহলে এখানে আমরা জানি যে তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট প্লাস হয়, বাকি সবাই মাইনাস হয়। সো এখানে কিন্তু আমাদের তখন এটা মাইনাস চিহ্ন দিয়ে লিখতে হবে, যেটা আমরা অঙ্কের বিষয়গুলো দেখবো। হ্যাঁ, তো এই বিষয়টাই এখানে হচ্ছে যে চতুর্ভাগের বিষয়গুলো বলা হচ্ছে। তো আশা করি এই বেসিক বিষয়গুলো বুঝতে পেরেছো।
আমরা পরবর্তী পার্ট থেকে ইনশাল্লাহ অনুশীলনী যে উদাহরণগুলো রয়েছে প্লাস কাজগুলো রয়েছে সেগুলো থেকে আমরা ধীরে ধীরে অঙ্কগুলো শুরু করব। পরবর্তীতে আমরা অনুশীলনীর অঙ্কগুলোতে যাব। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।